গান্ধীজি ভারতবর্ষের ইতিহাসে যতই বিতর্ক থাক, এটা নিয়ে বোধহয় সত্যি করেই কোনো সংশয় নেই যে আমাদের দেশের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী এবং সবচেয়ে বড় একজন মনীষীদের মধ্যে গান্ধীজি হয়তো সর্বাগ্রগণ্য। তার ছবি আমরা এখনো ভারতবর্ষের কারেন্সি নোটে দেখতে পাই। কিন্তু ভারতকে স্বাধীনতার দিকে নিয়ে যাওয়া ছাড়াও গান্ধীজির আরও বড় কৃতিত্ব আছে বলে মনে করি। তিনি অহিংসা, সত্যাগ্রহ প্রভৃতি নানা রকম যে বাণী এবং আদর্শ প্রচার করেছেন এবং পালন করেছেন, সেই দিক থেকে মহাত্মা গান্ধী সত্যিকরই একজন বিশ্ব মানব এবং বিশ্ব মনীষী। অহিংসা, সর্বধর্ম সমন্বয় এবং আরও নানা রকম কাজের জন্য বহু নেতা সারা পৃথিবী জুড়ে তাকে গুরু বলে মেনে নিয়েছেন এবং এই জন্য গান্ধীজি চিরকাল অমর হয়ে থাকবেন। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার গুরু হিসেবেও গান্ধীজির গুরুত্ব অসীম। তিনি এটি সম্পূর্ণ নতুন পন্থায় ভারতকে দীক্ষিত করেছিলেন, যে পন্থা অনেক দূর পর্যন্ত তো বটেই, হয়তো পুরোটাই ভারতকে স্বাধীনতার দিকে নিয়ে গিয়েছিল। তার সমালোচনা হতে পারে না এমন বলছি না। গান্ধীজির অনেক কিছুই আছে যা অনেকেরই মনে সংশয় বা বিরক্তি জাগিয়ে তুলতে পারে, কিন্তু তথাপি গান্ধীজি তাকে ছাড়া ভারতের ইতিহাস চলে না। ভারতবর্ষের ইতিহাস যারা বলার চেষ্টা করেন গান্ধীকে মুছে ফেলে, তাদের ইতিহাস কখনোই একটি পূর্ণাঙ্গ ইতিহাস হতে পারে না। আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম প্রায় 200 বছর। এই 200 বছরে তারা আমাদের প্রভূত উন্নতি করিয়েছে, যেমন তেমন প্রভূত পরিমাণে শাসন, শোষণ এবং অত্যাচারও করেছে, যেই অত্যাচারের বিরুদ্ধে গান্ধীজি এবং অন্যান্য সমস্ত স্বদেশী নেতা অংশগ্রহণ করেছিলেন এক প্রবল বিরুদ্ধতায়। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে ভারতবর্ষে অডিও ভিজুয়াল বা টেলিভিশনও এনেছে ব্রিটিশরাই। এখন ব্রিটেনে বলাই বাহুল্য এর আগে থেকেই টেলিভিশন ছিল এবং ব্রিটিশ বহু সংবাদ মাধ্যম তাদের ভিডিওতে গান্ধীজিকে দেখাতে বাধ্য, কারণ গান্ধীজির এতই একটা সর্ববিশ্বব্যাপী প্রভাব ছিল এবং এখনও আছে যে গান্ধীজিকে না দেখিয়ে তাদের নিস্তার ছিল না। আমরা এর প্রথম নজির দেখতে পাই 1920 সাল নাগাদ, যখন গান্ধীজি খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনকে যুক্ত করে এটি বিপুল আন্দোলন গোটা দেশ জুড়ে চালাচ্ছেন। তখনও অবশ্যই টকি আসেনি, ফলে এই ভিডিওয়ে কোনো শব্দ নেই, কিন্তু এখানে আমরা গান্ধীজিকে দেখতে পাচ্ছি। গান্ধীজি গান্ধী টুপি, খাটো ধুতি এবং চাদর, যে জিনিসগুলি আমরা গান্ধীজি সম্পর্কে সবচেয়ে বেশি রিলেট করতে পারি, সেইগুলি পরিধান করে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এরম একটা ছবি আমরা এখানে দেখতে পাই। তারপরে গান্ধীকে নিয়ে আবার ব্রিটিশ নিউজ চ্যানেল ব্রিটিশ পাথে খবর বার করে 1930-এ, যখন গান্ধীজি আইন অমান্য আন্দোলনের ঠিক আগে অনশন করছেন। এবং এইরকম সময় গান্ধীজির যে অনশন কত বৃহৎ একটা প্রভাব ফেলেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটিতে। ভিডিওটি টকি, সুতরাং ন্যারেটরের গলা আমরা এখানে খুবই শুনতে পাবো। These intimate pictures of Gandhi once more in the limelight as the result of his hunger strike
give you an idea of how frail the little Hindu leader was when he began his fast. Aimed at the British, Gandhi's strike was also a protest caused by the caste system under which 60 million untouchables are outlawed by their fellow Hindus. Gandhi wants to include the untouchables in a united native India. But even if he does, there are the 77 million Mohammedans who oppose Hindu control. আমরা একটা কথা বলে রাখা ভালো, এই ভিডিওতে গান্ধীজিকে নিয়ে করা ভিডিও তো দেখবই, কিন্তু আমাদের মূল অবলম্বন হবে দুটি ব্রিটিশ নিউজ চ্যানেল। একটির নাম হচ্ছে প্যাথে নিউজ বা ব্রিটিশ প্যাথে, আরেকটির নাম হচ্ছে অ্যাসোসিয়েট প্রেস বা এপি। এই দুটি নিউজ চ্যানেলই ব্রিটেনে ভারতবর্ষের এই মহান নেতাকে তুলে ধরেছে নানা সময়। 1931-এ গান্ধীজি লন্ডন যান দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করতে। সেই ভিডিও এই পাথে নিউজ আলোচনা করেছে। Here he is at last, the mystery man of India. Our first glimpse as the Rajputana came alongside at Marseille. And just behind her comes Mr. Gandhi, dressed as he said he would be, in just his loincloth, even in the chilly climes of Europe. And he's carrying with him his pots and pans, which he declared at the customs. Pouring rain and bitterly cold. Miss Slade was the first ashore to tend to the luggage, that is, the goat's milk, etc. She was followed by Gandhi's son, and then came the little man, still scantily clad, but with an extremely wet blanket around his tiny frame. I'm sure he must have been frozen. We were in thick overcoats. He picked his way through the puddles along the quay side, and he was wearing sandals, by the way, to the waiting motor car, for he decided that he'd rather go up to London by road. But shortly afterwards he left by the front way. And then they really did see quite a lot of him, even his knees. No, he won't speak into the microphone. And so to his poplar home, where we leave this bizarre little man, whose coming has caused so much comment, complete with loincloth, spinning wheel and goat's milk, feeling sure that he cannot complain of his reception or the publicity he has received, from which, by the way, we always understood that he shrank. এমনকি গান্ধীজি কোন বাড়িতে থাকবেন বিলেতে গিয়ে তারও খবর আমরা পাথে নিউজ। This is the Kingsley Hall near Poplar, where Mr. Gandhi will stay during his visit to London. এবং এপি দুটিতেই দেখতে পাই। This is Miss Muriel Lester, who will look after Gandhi while he is in England. When I heard he was coming here, I knew he'd rather be in Kingsley Hall than anywhere else. And as he said in answer to my invitation, I would rather stay at Kingsley Hall though than anywhere else. গোলটেবিল বৈঠক ছাড়াও গান্ধীজি বিলেতে গিয়ে আরেকটি কাজ করেছিলেন, তা হচ্ছে চার্লি চ্যাপলিনের সঙ্গে দেখা করা। চার্লি চ্যাপলিন তখনও তার খ্যাতির শীর্ষে পৌঁছননি, কিন্তু তাই বলে গান্ধীজি কিন্তু তাকে অবজ্ঞা করেননি এবং দুই মনীষীর দেখা সাক্ষাৎ তাও প্যাথে নিউজ কভার করেছিল। ফেরার পথে ভারতবর্ষে গান্ধীজি রোমে থেকেছিলেন কয়েকদিন। সেখানে তিনি বেনিতো মুসোলিনির সঙ্গে দেখা করেন এবং ভ্যাটিকানে যান। সেই সমস্ত নিউজ চ্যানেলগুলি
কভার করেছিল। আবারও এটি একটি সাইলেন্ট ফিল্ম, অর্থাৎ এতে কথা নেই। 1932 সালে গান্ধীজি ভারতবর্ষে ফিরে এলেন। সেই খবরটি প্যাথে নিউজ কীভাবে দেখিয়েছিল তাও আমরা দেখতে পারি। এখানে আমরা গান্ধীজির গলাও শুনতে পাবো। એક મોટો બાદશાહ હોય એના જેટલા ન રાખવામાં આવે કાયદાની નીચે, પણ તેની સાથે આપણે એક નજીવો સ્વાર્થને સારું સ્વતંત્ર હિન્દુસ્તાનની અંદર એની અંદર અંત્યજોથી આપણે ફરી મૂકીએ, પણ એ છૂટથી આવે, એ સ્વતંત્રતાથી આવે, એ કાયદાના રક્ષણ નીચે નહીં આવે, એ બળાત્કારે નહીં આવે, ત્યાં સુધી આપણે એને હેતથી ભેટીએ નહીં અને એ ઊંચ 1940 সাল এটি কোন নিউজ চ্যানেল কভার করেছিল সেটি আমরা পুরোদস্তুর জানতে পারিনি, কিন্তু এটুকু বলা যায় গান্ধীজি যখন রবীন্দ্রনাথকে দেখতে শেষবারের মতো শান্তিনিকেতনে আসেন, সেই খবরটি যে প্রচারিত হয়েছিল তাও ব্রিটিশ টেলিভিশনের মাধ্যমেই, এবং সেখানের ভিডিওটিও আমরা দেখতে পাই যে কিভাবে গান্ধীজি এবং কস্তুরবা শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেন। উনিশশো 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করছে, কিন্তু এই স্বাধীনতা এসেছে দেশভাগ, সাম্প্রদায়িক দাঙ্গা এই সমস্ত পেরিয়ে। সুতরাং ব্রিটিশ প্যাথের যে খবরটি এই স্বাধীনতাকে দেখিয়েছিল তাতেও বারবার প্রশ্ন তোলা হয়েছিল যে এই দ্বিভাগে বিভক্ত উপমহাদেশের দুটি রাষ্ট্র বাঁচবে তো? এই প্রশ্ন তারাই তুলেছিল। Pandit Nehru, Congress leader, is India's Prime Minister. Muhammad Ali Jinnah, Muslim chief, becomes Pakistan's Governor General. Mahatma Gandhi, the 78-year-old mystic, stands inscrutable and aloof. Today, the fate of 400 million Indians is in the hands of these leaders. During the past 200 years, the British gave India law and order. They built roads and railways. They irrigated the lands. But India's future welfare largely depends upon communal harmony. 40 million Muslims will live in India, 18 million Hindus in Pakistan. Stirred by intense religious passion, communal strife has shed much blood. It still continues. অথচ মজাটাই আমরা জানি যে এই দেশভাগের পেছনে মুসলিম লীগ বা কংগ্রেস ছাড়াও ব্রিটিশদের যে পূর্ণ একটা সহযোগিতা ছিল যাতে দেশটা ভাগ হয়, সেই অভিসন্ধিটা কিন্তু আমরা জানি। তা সত্ত্বেও তারা যখন এইরকমভাবে দেশের প্রতি যেন গভীর চিন্তা দেখান তখন হাসি পায়। Mahatma Gandhi is dead. When vast throngs crowded Delhi's Birla House, urging him to break his last fast, few imagined an assassin would strike near this spot 11 days later. যাই হোক, তারপর 1948 সাল 30শে জানুয়ারি গান্ধীজি নিহত হলেন। প্যাথে নিউজ সেই খবরটিও কভার করে, এমনকি গান্ধীজির শেষ যাত্রাও তারা দেখিয়েছিল। Laid on a hastily converted army truck, the body was drawn into the vast crowd lining the roads to the cremation ground. Planes strewed a saffron shower of petals over the route, while at the funeral pyre, the relatives and friends built mounds of flowers and perfumed spices high on the sandalwood logs. And as the first plume of scented smoke lifted above the pyre, the great concourse of mourners swept across the barriers towards it. Mourners were forced close to the fiercely burning ghat. But, as in Gandhi's lifetime, peace won where force had failed. The mass hysteria was broken by the chanting of a hymn. Mahatma Gandhi has become immortal. In the rising flames, the spirit of a great man passed to his gods.
তারপর গান্ধীজির হত্যা যিনি করেছিলেন নাথুরাম গোডসে, সেই নাথুরাম গোডসের বিচারও আমরা প্যাথে নিউজের কাভারেজে দেখতে পাই। এবং তারপর শেষ কয়েকটি গান্ধী বিষয়ক খবরে আমরা দেখতে পাই ভারতবর্ষ কিভাবে গান্ধীজিকে মনে রাখছে। Near the center of Gandhinagar, the new Congress president, Dr. Sitaramaya, unveils a giant statue of Mahatma Gandhi, assassinated 11 months ago that day. India's new leaders honor the man whose death in his country's gravest hour united a strife-torn nation. সব মিলিয়ে এটা বলাই যায় যে ভারতবর্ষের এই বিরাট নেতাকে ব্রিটিশরা যেমন ভয়ও পেয়েছে, তারা কখনোই তাকে অস্বীকার করার কথা ভাবতেও পারেনি। কারণ ভারতের মুখ বলতে তখন কিন্তু গান্ধীজিই ছিলেন। গান্ধীজির আদর্শ আমাদের ভারতীয়দের চালনা করুক, আমরা যেন তার বাণী আমাদের জীবনে এবং ভবিষ্যতে বয়ে নিয়ে যেতে পারি।